আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনামগুলো। ভারতের অদৃশ্য বাধায় ব্যাহত বাংলাদেশের পোশাক রপ্তানি। বাংলাদেশ সহ 5 প্রতিবেশীকে নিরাপত্তা হুমকি ভাবছে ভারত। বাংলাদেশে এখনকার পরিস্থিতি ভারতকে মেনে নিতেই হবে বললেন ভারতীয় কূটনীতিক। বিমানবন্দরের জন্য নতুন বাহিনী এয়ার গার্ড গঠিত হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ভাড়া না দিতে মাইকিং। ভারতীয় সিনেমায় হাসিনার চরিত্র ট্রেলারে উঠে এলো ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন। ট্রাম্পের সফর শেষে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেন। এশিয়া কাপ ক্রিকেট, আজকের ম্যাচেই নির্ধারিত হবে বাংলাদেশের ভাগ্য। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকরা সম্প্রতি ভারতের অদৃশ্য এক অশুল্ক বাধার মুখে পড়েছেন, যা বৈশ্বিক বাজারে নতুন সুযোগ কাজে লাগানোর পথে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক মাস ধরে দিল্লি, বেঙ্গালুরু সহ ভারতের বিভিন্ন শহরে অবস্থিত বিদেশি বায়ারদের আঞ্চলিক অফিসে কুরিয়ারের মাধ্যমে পাঠানো পোশাকের স্যাম্পল ভারতের কাস্টমস পরীক্ষার নামে দীর্ঘ সময় ধরে আটকে রাখছে। কখনো বা একেবারেই ছাড় করছে না, কখনো 3 সপ্তাহ পর্যন্ত দেরি করা হচ্ছে, আবার অনেক সময় একেবারেই আটকে দেয়া হচ্ছে, যার ফলে স্প্যারো গ্রুপের মতো রপ্তানিকারকরা বাধ্য হচ্ছেন স্যাম্পল বিমানে লোক মারফত পাঠাতে, যা কুরিয়ারের খরচের তুলনায় প্রায় 20 গুণ বেশি ব্যয়বহুল। গত বছর প্রায় $30 কোটি পোশাক রপ্তানি করেছে স্প্যারো গ্রুপ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেন, এটা নন ট্যারিফ ব্যারিয়ার বা অশুল্ক বাধা ছাড়া আর কিছুই নয়। বাধ্য হয়ে আমাদের ফ্লাইটে হ্যান্ড ক্যারি করতে হচ্ছে। এমন এক সময় এই বাধা তৈরি হলো যখন যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির পরিবর্তনের ফলে ভারত থেকে বাংলাদেশে প্রচুর অর্ডার আসার সুযোগ তৈরি হয়েছে। আবার গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর কয়েক মাস যাবৎ দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও শীতলতা বিরাজ করছে। রপ্তানিকারকরা আশঙ্কা করছেন এই প্রতিবন্ধকতা যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তুলনামূলক শুল্ক সুবিধাকে ম্লান করে দিতে পারে, কারণ মাঙ্গো, লিভাইস ও মার্কস অ্যান্ড স্পেন্সারের মতো ব্র্যান্ডগুলো সময় মতো নমুনার অনুমোদন না পেলে অর্ডার দেয় না। ফলাফল, প্রতি 5 কেজি ওজনের স্যাম্পলের প্যাকেট পাঠাতে আগে যেখানে খরচ হতো 5,000 টাকা, সেখানে এখন সময় মতো পৌঁছাতে বিমানে লোক মারফত পাঠাতে খরচ হচ্ছে প্রায় 1 লাখ টাকা। শোভন ইসলাম বলেন, গত কয়েক মাস ধরে ভারতে 3 বিদেশি ক্রেতার অফিসে কুরিয়ারে পোশাকের নমুনা পাঠানো জটিল হয়ে পড়েছে, যা গত 2 মাস ধরে আরও বেড়েছে। ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ নানা অজুহাতে এগুলো আটকে রাখছে বা ছাড় করছে না। এই সমস্যা উল্লেখযোগ্য সংখ্যক রপ্তানিকারককে প্রভাবিত করছে, যেমন ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম.এ. জব্বার, ফকির ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ফকির কামরুজ্জামান নাহিদ সহ আরও 3 জন রপ্তানিকারক ও বায়ারদের প্রতিনিধিরা জানিয়েছেন, এখন ভারতে নমুনা পাঠাতে আগের তুলনায় 3 থেকে 4 গুণ বেশি সময় লাগছে। তাদের অভিযোগ, ভারত সরকার লিখিতভাবে কোনো নিষেধাজ্ঞা না দিলেও কাস্টমস কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে এয়ার কুরিয়ারে পাঠানো এসব নমুনা আটকে দিচ্ছে। তারা এটা করছে বাংলাদেশের রপ্তানিকে বাধাগ্রস্ত করার জন্য। ভারতে পুমা, মার্কস অ্যান্ড স্পেন্সার, H&M, লিভাইস ও ম্যাঙ্গোর মতো শীর্ষস্থানীয় বেশ কিছু বায়ার ও ব্র্যান্ডের অফিসে নিয়মিত স্যাম্পল পাঠাতে হয় বাংলাদেশের রপ্তানিকারকদের, যেখানে ভারতে বা তৃতীয় কোনো দেশে রপ্তানি করার জন্য অনুমোদন নিতে হয়। সাধারণত পোশাক তৈরি করার আগে একবার স্যাম্পল পাঠিয়ে অনুমোদন নিতে হয়, আর পণ্য তৈরির পর ফাইনাল শিপমেন্ট করার আগে দৈব চয়নের ভিত্তিতে নমুনা নির্বাচন করে সেগুলো পাঠিয়ে অনুমোদন নিতে হয়। আবার স্টোরগুলোতে কাস্টমারকে পণ্য দেখানোর জন্য কিছু নমুনার প্রয়োজন হয়, যা সেলসম্যান স্যাম্পল হিসেবে পরিচিত। নমুনা অনুমোদন না হলে পণ্য তৈরি হলেও তার চালান পাঠানো যায় না। ফলে বাড়তি খরচ করে হলেও রপ্তানিকারকদের আকাশপথ বা বিকল্প উপায় স্যাম্পল পাঠাতে হয়। ভুটান ও মিয়ানমার ছাড়া বাংলাদেশ, চীন সহ বাকি 5 প্রতিবেশী দেশকে নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় চলমান কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে ভারতের নিরাপত্তা মহল জানিয়েছে, বাংলাদেশের তথাকথিত উগ্রপন্থী তৎপরতার উত্থান, পাকিস্তানের জঙ্গি অর্থায়ন, চীনের সঙ্গে সীমান্ত অচলাবস্থা এবং নেপালের রাজনৈতিক অস্থিরতাকে ভারতের বড় সংকট হিসেবে চিহ্নিত করা হয়েছে। সোমবার কলকাতায় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড সদর দপ্তরে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিন ব্যাপী এই দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন। এবছর এর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ইয়ার অফ রিফর্মস ট্রান্সফর্মিং ফর দ্য ফিউচার। ভারতের সর্বোচ্চ পর্যায়ের এ ফোরামে শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব একসঙ্গে বসে প্রতিরক্ষা প্রস্তুতির রূপরেখা প্রণয়ন করে। খবর দ্য টেলিগ্রাফের। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভারতের প্রতিবেশী বিশেষ করে বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি দেশের জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করেছে। তিনি আরও বলেন, এসব ইস্যু ছাড়াও প্রতিবেশী দেশগুলোয় ভারত বিরোধী মনোভাব, যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, সেগুলো সর্বোচ্চ পর্যায়ের এই ফোরামে গভীরভাবে আলোচনা হচ্ছে। জাতীয় নিরাপত্তার প্রেক্ষাপটে বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে দেশের শীর্ষ সামরিক নেতৃত্ব বিস্তারিত পর্যালোচনা করছেন। চীন ইন্দো প্যাসিফিক অঞ্চল ও দক্ষিণ চীন সাগরে আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। লাদাখ, অরুণাচল ও সিকিম সীমান্তে চীনা সেনাদের সঙ্গে চলমান অচলাবস্থা ভারতের জন্য পরোক্ষ হুমকি তৈরি করছে বলেও তিনি উল্লেখ করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেন, সম্মেলনের মূল লক্ষ্য ভারতের সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং দুই দিক থেকে অর্থাৎ পাকিস্তান ও চীন পাকিস্তানের সম্ভাব্য হুমকি মোকাবেলায় প্রস্তুতি নেওয়া। পাশাপাশি নেপাল, বাংলাদেশ ও চীন সীমান্ত সংক্রান্ত চ্যালেঞ্জ নিয়েও আলোচনা চলছে। সব ঠিকঠাক থাকলেও পরিকল্পনা মাফিক এগোলে বাংলাদেশে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে আর মাত্র 5 মাসের মধ্যেই। দেশটিতে এর আগেকার পরপর 3টি নির্বাচনে ভারতের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এমনকি ভারতের সমর্থনে শেখ হাসিনা সরকার 3টি প্রশ্নবিদ্ধ নির্বাচনে উতরে যেতে পেরেছে এমন অভিযোগও আছে। বস্তুত গত 1 বছরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার বলেছে, তারা চায় বাংলাদেশে যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হোক এবং সেই নির্বাচন হোক গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক। এই পটভূমিতেই দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার বা আইআইসি, যেটি ভারতের বৈদেশিক নানা ইস্যুতে চর্চার একটি প্রধান কেন্দ্র, সম্প্রতি বাংলাদেশের পরবর্তী নির্বাচন নিয়ে আয়োজন করেছিল একটি আলোচনা সভার। সেখানে ভারতের সাবেক শীর্ষস্থানীয় আমলা ও প্রসার ভারতীয় বোর্ডের সাবেক সিইও জওহর সরকার বিশ্বাস মনে করেন, এই মুহূর্তে কোনো প্ররোচনায় পা না দিয়ে ভারতের উচিত হবে বাংলাদেশের নির্বাচনে কি ফলাফল হয় সেটি দেখার জন্য অপেক্ষা করা। জওহর সরকার বলেন, বাংলাদেশে এখনকার পরিস্থিতি আমাদের মানতে হবে, বুঝতে হবে, বোঝার থেকেও বেশি হলো মানতে হবে। আসলে হঠাৎ পালাবদল হয়ে যাওয়াতে দিল্লির একটা শকের মতো হয়ে গিয়েছিল। এখন মেনে নিতে হবে যে বাংলাদেশের ভোটাররা যাকেই তাদের শাসক হিসেবে চিহ্নিত করবে তাদেরকেই আমাদের মেনে নিতে হবে। বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এয়ার গার্ড অফ বাংলাদেশ বা এজিবি নামে নতুন বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যের কার্যকারিতা ও প্রয়োজনীয়তা যাচাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে 12 সদস্যের একটি আন্তঃ মন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। গত 31শে আগস্ট এই কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে। এই বাহিনী গঠনে সম্ভাব্য খরচ ধরা হয়েছে 397 কোটি টাকা। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে এই বাহিনী গঠনের প্রস্তাব আসে। পরে সেটির যৌক্তিকতা যাচাইয়ের জন্য কমিটি গঠন করা হয়। বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসা বা ফ্ল্যাট ভাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে এলাকায় মাইকিং করা হয়েছে। এই ঘটনায় সাধারণ ভাড়াটিয়া ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার বিকেলে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। ভিডিওটিতে দেখা যায়, লুঙ্গি ও জার্সি পরা এক যুবক সিএনজি অটোরিকশায় মাইকিং করে ঘোষণা দিচ্ছেন, পরিচিত ভাড়াটিয়া না হলে এবং সঠিক কাগজপত্র ছাড়া কাউকে যেন বাসা ভাড়া দেয়া না হয়। একই সঙ্গে তিনি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের কাউকে ভাড়া না দেওয়ার আহ্বান জানান এবং সতর্ক করেন যে নির্দেশনা অমান্য করলে বাড়ির মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘোষণার শেষ অংশে তাকে কর্ণফুলী থানা পুলিশের নাম ব্যবহার করতে শোনা যায়। তবে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীফ বিষয়টি পুরোপুরি অস্বীকার করে বলেন, আমরা কখনো এ ধরনের নির্দেশ দেইনি, এটি ভুলভাবে প্রচার করা হচ্ছে। পরবর্তীতে বিষয়টি সংশোধনও করা হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
পশ্চিমবঙ্গে আগামী সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে নন্দিতা রায় ও শিব প্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা রক্তবীজ 2। সিনেমাটি মুক্তি পাওয়ার আগে প্রকাশিত এর টিজার নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সিনেমার টিজারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি চরিত্র প্রকাশিত হয়েছে। মূলত এই সিনেমার মাধ্যমে ভারত ও বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন তুলে ধরা হয়েছে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুর্গাপূজা উপলক্ষে আগামী 26শে সেপ্টেম্বর মুক্তি পেতে যাওয়া রক্তবীজ 2 সিনেমায় মূলত বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলা দ্বন্দ্বের কথাই তুলে ধরা হয়েছে। এতে সীমা বিশ্বাসকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, ভিক্টর ব্যানার্জিকে দেখা যাবে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির চরিত্রে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফর শেষে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে লন্ডন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের দাবি, এ সপ্তাহান্তেই আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে। কোনো নাম প্রকাশ না করে টাইমসের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ট্রাম্প তার সফর শেষ করলে ওই ঘোষণা দিবে ব্রিটেন। এই বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গাজায় চলমান সামরিক অভিযানের জন্য ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে লেবার পার্টির ভেতর থেকেই চাপে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গাজায় মানবিক পরিস্থিতির উন্নতিতে কার্যকর পদক্ষেপ না নিলে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। গত জুলাইয়ে স্টারমার বলেছিলেন, গাজায় ভোগান্তি লাঘব এবং হামাসের সঙ্গে চলমান সংঘাতের অবসান না ঘটলে ব্রিটেন এই পদক্ষেপ নেবে। ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়ার তরফ থেকেও সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সবশেষে খেলার খবর, ক্রিকেট। চলমান এশিয়া কাপের বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে আফগানিস্তান। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচের ওপর নির্ভর করছে এশিয়া কাপে বাংলাদেশের ভাগ্য। কেবল লঙ্কানদের জয়ই বাঁচাতে পারে বাংলাদেশের স্বপ্ন। প্রথম 2 ম্যাচ জিতে টেবিলের শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মাঠে নামবে দ্য লায়ন্স। অন্যদিকে আজকের ম্যাচটি আফগানিস্তানের জন্য ডু অর ডাই ম্যাচ। হারলেই ধরতে হবে বাড়ি ফেরার বিমান। তবে নেট রান রেট নিয়ে অনেকটাই স্বস্তিতে রয়েছে আফগানরা, যদিও তাদের সামনের পথটা খুব সহজ নয়। সুপার 4-এ উঠতে লঙ্কানদের বিপক্ষে জয়ের বিকল্প নেই রশিদ খান বাহিনীর। এদিকে 2 জয় নিয়ে সুপার 4-এর দৌড়ে আছে বাংলাদেশও। গ্রুপ পর্বের 3 ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট 4, তবে লিটন দাসের দলের মূল চিন্তার কারণ নেট রান রেট। হংকংয়ের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর লঙ্কানদের বিপক্ষে হেরেই বাটে পড়েছে বাংলাদেশ দল। দর্শক, এই ছিল আমাদের মিড ডে নিউজের আজকের আয়োজন। কালকে ইনশাল্লাহ আবারও দুপুরে আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।